চলচ্চিত্রের পর এবার সিরিজ নিয়ে ফিরছেন নির্মাতা সাদ, নায়িকা নাজিফা তুষি। ঈদের টেলিফিল্মে আফজাল হোসেন, দীপা খন্দকার, তাদের দেখা যাবে আবার হবে দেখায়। চরিত্রটা একটু আলাদা ধরনের, আলাদা ভাব অনুভবের, সুতরাং ৮-১০টি গল্প যেরকম হবে এই গল্পটা সেরকম হবে না। আমাদের ২-৩ জেনারেশনের আর্টিস্ট একসাথে কাজ করা এটা সবসময় আমার জন্য অনেক আনন্দদায়ক। মৌসুমীর পর এবার হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন জেবা জান্নাত, নিচ্ছেন আইনি পদক্ষেপ। আমি কোনো সিনেমায় শুটিং করিনি, আমার সাথে প্রতারণা করা হয়েছে অনেক বড় রকমের একটা। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ৫ বছর বিরতির পর নতুন কাজ নিয়ে পর্দায় ফিরছেন নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। তার নতুন কাজের নাম অ্যানি। সবশেষ কাজটি চলচ্চিত্র হলেও তার এবারের নির্মাণ সিরিজ। 2021 সালে রেহানা মরিয়ম নূর দিয়ে কান চলচ্চিত্র উৎসব সহ আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থা জানানোর পর 2023 সালে তিনি নির্মাণ করেন মিনি সিরিজ অ্যানি। বরাবরের মতোই তার লক্ষ্য আগে আন্তর্জাতিক স্বীকৃতি। এরই মধ্যে অ্যানি নির্বাচিত হয়েছে জার্মানির মর্যাদাপূর্ণ সোরিয়ান ক্যাম্প ফেস্টিভ্যালের উইমেন ইন সিরিজ বিভাগে। এবারই প্রথম বাংলাদেশের কোনো সিরিজ জায়গা করে নিল এই আন্তর্জাতিক সিরিজ ভিত্তিক উৎসবে। আগামী 9 জুন জার্মানির কোলনে অনুষ্ঠিত হবে সিরিজটির বিশ্ব প্রিমিয়ার। সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। দর্শক এবারে যাব শুটিং সেটে, যেখানে চলছে ঈদকে উপলক্ষ করে টেলিফিল্মের দৃশ্য ধারণ, নাম আবার হবে দেখা। পারিবারিক গল্পের যে নির্মাণে অভিনয় করছেন আফজাল হোসেন, দীপা খন্দকার, প্রান্তর দস্তিদারের মতো শিল্পীরা। গল্পটা সম্পর্কের, যে সম্পর্কে জড়িয়ে আছে পরিবারের সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না। রাজধানী উত্তরার একটি শুটিং সেটে চলছে যার দৃশ্যধারণ। ৫ বছর পর ছেলের দেশে ফেরা নিয়ে মা বাবার যে আনন্দ আর উচ্ছ্বাস, গল্প আকারে তাই তুলে ধরছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আবার হবে দেখা নামে যে টেলিফিল্মে বাবা মায়ের চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন ও দীপা খন্দকার। প্রত্যেকের চরিত্রটা একটু আলাদা ধরনের, আলাদা ভাব অনুভবের, সুতরাং ৮-১০টি গল্প যেরকম হবে এই গল্পটা সেরকম হবে না, একটু আলাদা হবে। মানে আমরা যারা অভিনয় করি আমরা মনে করি যে হ্যাঁ আলাদা একটা কিছু করব, সব গল্পে সুযোগ থাকে না। এই গল্পে আমার মনে হয় যে আমি বা দীপা আমাদের একটা আলাদা সুযোগ আছে। এটা খুব চমৎকার একটা গল্প, ফারিয়া হোসেনের লেখা এবং চয়নিকা চৌধুরীর ডিরেকশনে। আর কোয়ার্টিস্ট যেহেতু আফজাল ভাই, প্রান্তর আছে, আয়েশা আছে, তো সব কিছু মিলে আমাদের ২-৩ জেনারেশনের আর্টিস্ট একসাথে কাজ করা এটা সবসময় আমার জন্য অনেক আনন্দদায়ক। গল্পে যে ছেলেকে নিয়ে বাবা মায়ের এত আয়োজন, সে চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার। শুটিংয়ের ফাঁকে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তরুণ এই অভিনেতা। এই গল্পটা আমাদের বাবা মার সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের যেভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা একটা জেনারেশন ওয়াইজ আসে, নির্দিষ্ট গল্পে চলে আসে, তখন দর্শকদের দেখে ভালো লাগতে পারে। এবং আমি চাই মানুষজন এটা দেখুক এবং মানুষজন একটু বুঝুক যে সেন্টিমেন্টাল ভ্যালুটা কোথায়, ইমোশনটা কোথায়। ৩ প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে টেলিফিল্মটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। তার মতে আবার হবে দেখার গল্প ছুঁয়ে যাবে দর্শক হৃদয়। আবার হবে দেখা যে আমাদের একটা স্বপ্নের একটা গল্প। তো যখন আমরা প্রথমে স্ক্রিপ্টটা পাই তখনই আমরা ভেবেছিলাম এটা আফজাল ভাই ছাড়া ইম্পসিবল। তা আমরা আসলে 23 সাল থেকে অপেক্ষা করছিলাম, 23, 24, 25, 26 সালে অবশেষে আমাদের সময়টা মিলে গেল আর কি। নির্মাতা জানান সবকিছু ঠিক থাকলে আসছে কোরবানি ঈদে দর্শক দেখতে পারবে আবার হবে দেখা। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। সিনেমার পোস্টারে নায়িকার ছবি, অথচ নায়িকা জানেনই না তিনি ছবিতে অভিনয় করেছেন। হ্যাঁ দর্শক, এমনই কাণ্ড ঘটিয়েছেন অভিনেতা নির্মাতা হাসান জাহাঙ্গীর। কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমায় অভিনয় না করিয়েও জেবা জান্নাতের ছবি ব্যবহার করেছেন তিনি, আর এতেই চটেছেন নায়িকা। চ্যানেল 24কে তিনি জানিয়েছেন প্রতারক হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে নেবেন আইনি পদক্ষেপ। আমি প্রতারিত হয়েছি, আমার সাথে প্রতারণা করা হয়েছে অনেক বড় রকমের একটা।
আমি কোনো সিনেমায় শুটিং করিনি, আমার সিনেমার রিলিজ হবে এইভাবে আমি কখনো চিন্তাও করিনি। এখানে আমার পারমিশন ছাড়া আমার ছবি ইউজ করা হয়েছে। আমার পারমিশন ছাড়া একটা নাটকের কিছু ক্লিপ মনে হয় উনি ইউজ করেছেন মুভির মধ্যে। তার সাথে আমার একটা নাটক হয়েছিল, এটা ঈদ উল ফিতরে রিলিজ হয়েছে গাজী টিভিতে, যেখানে হচ্ছে আমার কোয়ার্টিস ছিল সিয়াম রিদা। সেখানে উনি হচ্ছে আমি যখন দেখলাম যে সিয়ামের থেকে তার সাথে আমার সিকোয়েন্স বেশি, আমি তখন তাকে জিজ্ঞেস করেছি ভাইয়া যদি নায়কের সাথে শুটিং হয় তাহলে নায়ক থাকবে সেটার মধ্যে, তো আপনি এরকম সিকোয়েন্স করছেন, তো এরকম একটা সিকোয়েন্স ছিল সেখানে, তার সাথে আমি নাচানাচি করছি, সে আমার জন্য ফাইট করছে। পরে আমি বলছি নাটকে তো সাধারণত এরকম সিকোয়েন্স হয় না। সে বলেছে আমি স্বপ্নে দেখবো যে আমি এগুলা করতেছি, তারপরে ঘুম ভেঙে যাওয়ার পরে দেখবো যে না এটা স্বপ্ন ছিল। এটা হচ্ছে আমি তো সাইড ক্যারেক্টার। পরে আমি যখন নাটকটা রিলিজ হলো আমি নাটকের মধ্যে এই সিকোয়েন্স গুলো দেখিনি। এখন হুট করে যখন একটা সিনেমার পোস্টারে আমি নিজের ছবি দেখলাম, তখন আমার যেটা মনে হলো যে উনি ওই সিকোয়েন্স গুলো সিনেমায় ইউজ করেছে। এখন তার সাথে আমার না চুক্তি হয়েছে, তার সাথে না আমার মানে কোনো টাকা পয়সা সে আমাকে দিচ্ছে, বা সে আমার ছবি ইউজ করেছে, আমার কোনো পারমিশন নিয়েছে, এরকম কিছুই সে করেনি। এবং যেটা করেছে কিছু কিছু পোস্টারে সে আমার এআই জেনারেটেড পিকচার ইউজ করেছে। সে বলতে আমি প্রথম দিকে চুপ ছিলাম, আমি ভেবেছি যে এখানে মৌসুমী আপুরও ছবি দেখলাম, মৌসুমী আপু মনে হয় ভিকটিম যতদূর সম্ভব। তো আমি ভেবেছিলাম তারা স্টেপ নিবে, আমি তো ছোট মানুষ, আমি চুপ থাকি। পরে দেখলাম যে দিন শেষে আমার মনে হলো যে না, আমার জায়গা থেকে আমার ক্লিয়ার করা উচিত আমার ফলোয়ার্সদের, তারা ভুল বুঝছে আমাকে। সো আমি কিছু জায়গায় বার্তা দিলাম। আবার আজকে আমাদের যে নাটকের যে সংঘ সেখানেও অ্যাপ্লিকেশন করেছি, এফডিসি তে গিয়েছিলাম, সেখানেও সবগুলো সংঘতে অ্যাপ্লিকেশন করেছি, সার্টিফিকেশন বোর্ডেও গিয়েছিলাম। এখন লাস্টের সেটা আমি তো মামলায় যাব। মামলায় আমার সাথে প্রতারণা হয়েছে, আমার নাটকে সবকিছু মিলিয়ে আমি আসলে প্রতারিত হয়েছি। আমি অ্যাপ্লিকেশন করেছি, আমি তো ছোট মানুষ, এখন দেখি তারা কি সলিউশন দেয়। আমার মনে হয় এই সিনেমা রিলিজ হওয়া উচিত না। যদি রিলিজ হয় আমি করবো আমার সিনেমা থেকে আমার সিকোয়েন্স গুলা কাটবে এবং আমার ছবিগুলা সে ডিলিট করবে। সেটা যদি না করে আর আমি যদি এটার বিচার না পাই, তাহলে বুঝবো বাংলাদেশের বিচার ব্যবস্থা খুব স্লো। এখন তারপরে থেকে যদি কোনো অকারেন্স আমি রিলেটেড কোনো অকারেন্স হয়, তখনও যেন এই বিচারটা না হয়। যেহেতু আমি বিচার পাচ্ছি না, আমি কিছু যেন আমার বিচারটা না হয়, তখন আমি এটাই দাবি করবো। তখন আমি আজকে ডিরেক্টরস গিল্ড, তারপর শিল্পী সমিতি, তারপর এফডিসি সভাপতি, তারপর এফডিসি রিলেটেড মানে যে সংঘগুলা, সব জায়গাতে অ্যাপ্লিকেশন করেছি। আর আজকে সার্টিফিকেশন বোর্ডেও আমি গিয়েছিলাম। সার্টিফিকেশন বোর্ড বলছে যে অলরেডি এই সিনেমাটা সেন্সর পেয়ে গেছে, এখন কিছুদিন পরে রিলিজ হবে। সো আমি বললাম তো আমার জায়গা থেকে আমার মনে হয় যে এরকম একটা প্রতারণা করে সিনেমা রিলিজ পাওয়া উচিত না, আমার যেটা মনে হয়। তো আমি আশা করব যে আমি যেখানে যেখানে অ্যাপ্লিকেশন করেছি তারা তো মোস্ট সিনিয়র পারসন এন্ড তারা অনেক সম্মানিত ব্যক্তি, তারা এটা যাচাই বাছাই করে কোনো একটা পদক্ষেপ অবশ্যই নেবে। নিজের নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট ও এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়ানোর অভিযোগ তুলেছেন অভিনেতা প্রযোজক অনন্ত জলিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই বিষয়ে সতর্কবার্তা দেন তিনি। ফেসবুক পোস্টে অনন্ত জলিল লিখেন, কিছু অসাধু ব্যক্তি বা চক্র তার নাম ব্যবহার করে বিশেষ করে ক্যাসিনো ও জুয়ার সংক্রান্ত ফেক অ্যাপ ও ওয়েবসাইট প্রচার করছে। পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করে তার নামে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দিচ্ছে। এসবের সাথে তার কোনোই সম্পর্ক নেই বলে পোস্টে স্পষ্ট করেন ঢাকাই সিনেমার এই নায়ক। সবাইকে এসব ভুয়া প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানান অনন্ত। একই সাথে ভক্তদের উদ্দেশ্যে তিনি অনুরোধ করেন যেন তারা শুধু তার ভেরিফাইড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল অনুসরণ করেন এবং অন্য কোথাও তার নাম ব্যবহার করে প্রকাশিত পোস্ট বা ভিডিও দেখে বিভ্রান্ত না হন। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের খবরটি জানিয়েছে তথ্য অধিদপ্তর।
সম্প্রতি কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস সিনেমা নিয়ে রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসব থেকে ফিরতে না ফিরতেই এবার আরেক নতুন সিনেমা ঢাকা 1205-এর কথা জানালেন আসনা হাবিব ভাবনা। ছবির পরিচালনায় আছেন ওয়ালিদ আহমেদ, যেখানে ভাবনার বিপরীতে দেখা যাবে রকিব হাসান ইভানকে। আসন্ন ফাদার্স ডেতে প্রথমবারের মতো বাবা হচ্ছেন টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। জিৎ চক্রবর্তীর পরিচালনায় নতুন সিনেমা বাবায় তাকে দেখা যাবে পিতার চরিত্রে। ছবিটি মুক্তি পাবে আগামী 19 জুন। কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে এবার জায়গা করে নিয়েছে জাপানের 3 সিনেমা শিপ ইন দ্য বক্স, অল অফ আ সাডেন ও নাগিনোটস। বাংলা আধুনিক গানকে যিনি করে গেছেন সমৃদ্ধ, যার কণ্ঠে আছে বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গান, সেই শিল্পীর আজ 7ম প্রয়াণ দিবস। বলছি কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর কথা। 1953 সালের 19 নভেম্বর জন্ম নেওয়া সুবীর নন্দী ছোট থেকেই বেড়ে উঠেছিলেন সঙ্গীত শিল্পী মায়ের সাথে সঙ্গীতের শিক্ষায়। কিশোর বয়সেই 1967 সালে প্রথম গানের ক্যারিয়ার শুরু করেন সিলেট বেতার কেন্দ্রে। এরপর 1970 সালে ঢাকা রেডিওতে করেন প্রথম গানের রেকর্ডিং। প্রায় 4 দশকের বেশি সময়ের ক্যারিয়ারে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, হাজার মনের কাছে প্রশ্ন রেখে, দিন যায় কথা থাকের মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে গেছেন তিনি। সিনেমার গানে এই শিল্পীর অবদান অপরিসীম। 5 বার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2019 সালের 7 মে দীর্ঘদিন অসুস্থ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন সুবীর নন্দী। মৃত্যুদিনে শিল্পীর প্রতি থাকলো শ্রদ্ধার অর্ঘ্য। মৃত্যুর 6 বছর পর আবারও আলোচনায় বলিউড অভিনেতা ইরফান খান। আবারও খবরের শিরোনামে তিনি। মূলত ইউটিউবে প্রকাশ পেয়েছে তার 25 বছর আগের রেকর্ড করা একটি ছবি, দ্য লাস্ট টেনান্ট, যে ছবিতে তিনি প্রথমবার একসাথে কাজ করেছিলেন বিদ্যা বালানের সাথে। ইরফান খানের 2 যুগ আগে করা এই ছবির পরিচালক সার্থক দাশগুপ্ত। 90 দশকের শেষ দিকে ইরফান ও বিদ্যা বালানকে নিয়ে সিনেমাটি নির্মাণ করলেও নানা জটিলতায় সে সময় মুক্তি দেওয়া হয়নি। এরপর কেটে গেছে 25টি বছর। ফুটেজ হারিয়ে যাওয়াতে যেন সেই ছবির আশাই ছেড়ে দিয়েছিলেন নির্মাতা। তবে হঠাৎই ছবির VHS কপি খুঁজে পান নির্মাতা। তাই ইরফান খানের মৃত্যুদিন ঘিরে 29 এপ্রিল ইউটিউবে মুক্তি দেওয়া হয় দ্য লাস্ট টেনান্ট। এই খবরেই এখন গণমাধ্যমের শিরোনামে ইরফান খান। শুক্রবার বলিউডের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে 2 ভিন্ন ঘরানার সিনেমা, যেখানে একদিকে যেমন আছে নওয়াজুদ্দিন সিদ্দিকীর মে অ্যাক্টর নেহি হু, তো অন্যদিকে আছে কমেডি কিং কপিল শর্মার ড্যাডি কি শাদি। মুম্বাইয়ের এক সংগ্রামী অভিনেতা, যার স্বপ্ন, ব্যর্থতা আর প্রতিদিনের লড়াই যেন হাজারো অজানা শিল্পীর প্রতিচ্ছবি। অন্যদিকে ফ্র্যাঙ্কফুর্টে বসবাসকারী এক অবসরপ্রাপ্ত ব্যাংকার, যিনি জীবনের এক ভিন্ন অধ্যায়ে এসে খুঁজছেন নতুন অর্থ, নতুন অনুভূতি। এমনই এক অনন্য আবেগঘন কাহিনী নিয়ে আসছে সিনেমা মে অ্যাক্টর নেহি হু, যেখানে বাস্তব আর অভিনয়ের এই মিশেলে দর্শকদের সামনে ধরা দেবে এক নীরব অথচ গভীর সত্য। নির্মাতা আদিত্য কৃপলানির পরিচালনায় এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং চিত্রাঙ্গনা শত্রুপা। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা আরও একটি সিনেমা হলো দাদি কি শাদি। ভেটরান অভিনেত্রী নিতু কাপুর এবং জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাকে নিয়ে তৈরি এই কমেডি ড্রামা ছবির ট্রেলার ভরপুর পারিবারিক বিশৃঙ্খলা, হাস্যরস আর চমকে। গল্পের কেন্দ্রে এক প্রাণবন্ত দাদি, যিনি হঠাৎই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আর তাতেই পরিবারের সদস্যদের জীবনে নেমে আসে তোলপাড়। মূলত এই ছবির মাধ্যমেই বলিউডের পর্দায় অভিষেক রিধিমা কাপুরের। পরিবার, সম্পর্ক আর প্রজন্মের টানাপড়ন সবকিছু মিশে গেছে এই গল্পে, যেখানে হাসির আড়ালে আছে আবেগের ছোঁয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউডের 2 ছবির বিপরীতে এই সপ্তাহে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 2টি নতুন সিনেমা, যে ছবিগুলোর গল্পে একদিকে আছে অ্যাকশন থ্রিলার আর অন্যদিকে কমেডির মিশেলে দর্শক উপভোগ করবে রহস্যের টান উত্তেজনা। হলিউডের বহুল প্রতীক্ষিত সুপার ন্যাচারাল ফ্যান্টাসি অ্যাকশন মর্টাল কম্বাট 2 দীর্ঘ 4 বছর পর অবশেষে প্রেক্ষাগৃহে শুক্রবার দেখতে পাবে দর্শক। এই ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা সাইমন ম্যাককুয়াড। প্রথম কিস্তির মতো এবারও ছবির গল্পে দেখা যাবে আর্থ ওয়ার্ল্ড রাজ্যের বিরুদ্ধে
আর্থ রিয়েলম রক্ষাকারী ফাইটারদের দুর্ধর্ষ লড়াই। তবে এবারের লড়াই হবে আগের চেয়ে আরও জটিল, অধিক রক্তক্ষয়ী আর অপ্রত্যাশিত অ্যাকশনে ভরপুর। এদিন মুক্তির অপেক্ষায় থাকা আরেক সিনেমা দ্য শিপ ডিটেকটিভস, কমেডির সাথে মার্ডার মিস্ট্রির ফিউশনে এই ছবিটি পরিচালনা করেছেন কাইল বোল্ডা। একজন মেষপালকের মৃত্যু ঘিরে সিনেমার সামনে আসবে একের পর এক অ্যাডভেঞ্চার, যেখানে হাস্যরস যোগ করবে মালিকের মৃত্যু রহস্যভেদে মাঠে নামা একদল মেষ। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। মায়েদের প্রতি ভালোবাসা প্রকাশে একটি বিশেষ দিন বিশ্বব্যাপী পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবার, যে দিনটিতে সন্তানেরা বিশেষভাবে প্রকাশ করতে পারেন মায়ের প্রতি আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা। সারা বছর যে শ্রম দিয়ে সন্তানের জন্য দিন পালন করেন মায়েরা, বিশেষ দিনে বিশেষ কি উপহারে সারপ্রাইজ করবেন তাদের। চলুন শপিং জোন ঘুরে একটা ধারণা নিয়ে আসি যেমন হতে পারে মায়েদের জন্য উপহার। সন্তানের নিজের হাতে লেখা মাকে নিয়ে দুটো লাইন, এটাই যেন মায়ের জন্য সবচেয়ে বড় উপহার। আর তাই মা দিবস ঘিরে গিফট শপগুলোতে কালেকশনে রাখা হয়েছে নানা ডিজাইনের শুভেচ্ছা কার্ড। আর মাত্র দুদিন পরে মা দিবস, তাই আর্চিস গ্যালারিও সাজানো হয়েছে মা দিবসের বিশেষ সব উপহারে। মাকে নিয়ে নানা উক্তি লেখা মগের চাহিদা রয়েছে বেশ, পাশাপাশি ক্রেতাদের আগ্রহ আছে জুয়েলারি, ঘড়ি ও বিভিন্ন কম্বো গিফট সেটেও। অনেকে আবার ফটো ফ্রেম রাখছেনও সংগ্রহে। প্রতি বছরই মাদার ডে উপলক্ষে প্রচুর পরিমাণে কালেকশন থাকে। এর মধ্যে আমরা মেন প্রায়োরিটি দিই হচ্ছে কার্ডের সাথে মগ আছে, বিভিন্ন ধরনের গ্লাস কোটেশন তো পাবেনই, আর বিভিন্ন ধরনের আপনার জুয়েলারি থাকতে পারে, যেমন কানের দুল, গলার সেট, বিভিন্ন ধরনের জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। মায়েদের অসীম ত্যাগ আর ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন মা দিবস। প্রিয় মানুষটিকে একটু বিশেষ অনুভব করাতে একগুচ্ছ ফুল কিংবা ছোট্ট একটি উপহারে বদলে দিতে পারে পুরো মুহূর্তের আবহ। মুছনৈশী, চ্যানেল 24, ঢাকা। ইদানিং অল্প বয়সেই দাঁত নড়া বা মাড়ির সমস্যায় ভুগছেন অনেকেই, যা ভবিষ্যতে স্থায়ী অকাল দন্তহীনতার ঝুঁকি বাড়াচ্ছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নাকি অযত্ন, ঠিক কী কারণে হালের তরুণরা পড়ছেন এই ঝুঁকিতে? দর্শক, চলুন জেনে আসি এই বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞ তারা দুপান্ত। হাসি মানুষের ব্যক্তিত্বের দর্পণ, আর সেই হাসির মূল কারিগর সুস্থ দাঁত। তবে সময়ের বিবর্তনে হালের তরুণ প্রজন্মের হাসি যেন ক্রমশ ম্লান হচ্ছে। বয়সের কোঠা 30 পার হওয়ার আগেই অনেকেই পড়ছেন দাঁত নড়ে যাওয়ার মতো বিব্রতকর সমস্যায়। বিশেষজ্ঞের মতে বয়সের আগে দাঁত নড়ে ওঠার পেছনে মূল কারণ অনিয়মিত ও দায়সারাভাবে মুখগহ্বর পরিষ্কারের প্রবণতা। সঠিক নিয়মে ব্রাশ না করলে দাঁতের গোড়ায় জমে শক্ত ক্যালকুলাস, যা ধীরে ধীরে দাঁত ও মাড়ির সংযোগস্থলকে দুর্বল করে দেয়। আমাদের মুখে যে স্যালাইভা থাকে এবং আমরা যে প্রতিদিন খাবার খাচ্ছি, সেই ফুড পার্টিকেল দুইটার রিয়াকশানে দেখা যায় দাঁতের জিঞ্জাইভার মার্জিনে আমাদের ক্যালকুলাস জমা হয়। আস্তে আস্তে প্লাগ হয়, প্লাগ থেকে ক্যালকুলাস জমে দেন টার্টার ফর্ম করে, এবং এটাই ধীরে ধীরে মাড়িতে ইনফেকশন তৈরি করে এবং পরবর্তীতে যে বোন লস করতে থাকে, তখনই কিন্তু দাঁতটা নড়ে যায়। সমস্যা শুরু হলে অবহেলা না করে দ্রুত স্কেলিং বা রুট প্ল্যানিংয়ের মতো আধুনিক চিকিৎসার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে কেবল চিকিৎসা নয়, বলছেন প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। দাঁতের আসলে মোবিলিটিরও স্টেজ আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1, গ্রেড 2-তে আমরা রেখে দিতে পারি দাঁতটা ইজিলি। যদি 1 ডিগ্রি মোবিলিটি থাকে দেন আমরা স্কেলিং করলে কিন্তু দাঁতটা আবার নড়া দাঁতও শক্ত হয়ে যায়। কিন্তু যদি গ্রেড 2 মোবিলিটি হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্প্লিন্টিংয়ের দরকার হয়। অনেকেই ভাবে ব্রাশ করলেই হয়তো বা দাঁতটা ক্লিন হচ্ছে, না, দুই দাঁতের ফাঁকে যে খাদ্যকণা জমছে সেটা তো আর ব্রাশ পৌঁছায় না সেখানে। তাহলে সেটা রিমুভ করার জন্য আমাদের কী করতে হবে? অবশ্যই ফ্লস ব্যবহার করতে হবে। অনেকের দেখা যায় দুই দাঁতের ফাঁকের স্পেসটা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে কি ফ্লস কাজে দেবে না? সেই ক্ষেত্রে কিন্তু আবার ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করতে হবে। অবহেলা নয়, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিচর্যাই রুখে দেবে অকালে দাঁতের সমস্যা। সাথে দাঁতের বাড়তি সুরক্ষায় বছরে অন্তত একবার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক। নসিন নাওয়ার, চ্যানেল 24।
চার্জ শেষ, ফোন বন্ধ। স্বাভাবিকভাবেই চার্জারে লাগালেন, কিন্তু মিনিট পেরিয়ে যাচ্ছে, স্ক্রিন তখনও কালো, অ্যাপেলের লোগো আসছে না। অনেক আইফোন ব্যবহারকারীর কাছে এই অদ্ভুত অভিজ্ঞতায় এখন নতুন ঝামেলা। সবচেয়ে চিন্তার বিষয়, সমস্যাটা কিন্তু হচ্ছে হঠাৎ করেই। ফোনের চার্জ শেষ এটা নতুন কিছু না, কিন্তু চার্জে দেওয়ার পরও যদি ফোন চালু না হয়, স্ক্রিন একদম কালো, এমনকি অ্যাপলের লোগোটাও দেখা যাচ্ছে না, তখন কি উপায়? সম্প্রতি এমনই অভিযোগ এসেছে আইফোন 17, 17 প্রো এবং আইফোন এয়ার ব্যবহারকারীদের কাছ থেকে। রেডিট সহ বিভিন্ন অনলাইন ফোরামে তারা জানিয়েছেন, ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে গেলে চার্জে দিলেও ফোন দ্রুত চালু হচ্ছে না, অনেকটা সময় ধরে স্ক্রিন থাকছে অন্ধকারে। তবে এই সমস্যা সবার হচ্ছে না, কারো একবার, কারো ক্ষেত্রে আবার বারবার ঘটছে। মানে বিষয়টা অত জটিল নয়। তবে অনেকেই বলছেন, সাধারণ কেবল চার্জারে ফোন রেসপন্ড না করলে ওয়্যারলেস চার্জারে কাজ হচ্ছে। টেক বিশেষজ্ঞদের পরামর্শ, চার্জ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই ফোনে চার্জ দেয়া, অরিজিনাল চার্জার ব্যবহার করা। প্রতিদিনের সবচেয়ে প্রয়োজনীয় ডিভাইসটাই যখন আচমকা এমন আচরণ করে, তখন মেজাজ ধরে রাখাই কঠিন হয়ে পড়ে। তাই আপাতত সচেতন ব্যবহারই সবচেয়ে বড় সমাধান আইফোন ব্যবহারকারীদের জন্য। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।